করিও না। এটা দেখো, তাহলে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? আমরা তো জানি যে বাক্যস্থির ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হচ্ছে কারক। কি বলা হচ্ছে? কারক। তার মানে এক নম্বর উত্তর হচ্ছে কারক। হ্যাঁ, যাদের হয়েছে সেগুলো রাইট চিহ্ন দাও। হচ্ছে রাইট চিহ্ন দাও। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আমাদের একেবারে না বোঝার বলতে কি এখানে ডেফিনিশন আমরা জানি, আমরা সংজ্ঞা জানি না? অবশ্যই জানি যে বাক্যস্থির ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কি কারক, তাই না? তাহলে এক নম্বর হচ্ছে কারক। এক নম্বর কি কারক। এরপর দেখো ব্যাকরণের পুরো অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়। এটা হচ্ছে কি রূপতত্ত্ব। রূপতত্ত্ব, রূপতত্ত্ব যে ব্যাকরণ রূপতত্ত্বে কিন্তু কারক সম্পর্কে আলোচনা করা হয়। কথা বুঝছো? আচ্ছা তাহলে রূপতত্ত্ব হচ্ছে অ্যান্সার। যাদের ভুল হয়েছে ক্রস দিয়ে দাও। আশা করি এটা সবাইরই মনে হয় ভুল হয়েছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, তাহলে এখানে রূপতত্ত্ব অ্যান্সার। এইকে কোথাও পড়ায় দেখো, তাহলে ব্যাকরণের পুরো অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় রূপতত্ত্ব, একই সাথে অ্যান্সার শেষ। আচ্ছা এবার দেখো 10 মিলে করি কাজ নাই জিতি হারি জিতি নাই না। আচ্ছা যাই হোক, তো আমাদের 10 মিলে 10 আমাদের কাজ করতে হবে। আচ্ছা 10 মধ্যে আমিও তো আছে কি না? অবশ্যই। কর্তা নিজেও আছে কিন্তু আছে। তারপরে এটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক, কর্তৃকারক এই যে কর্তৃকারক যাতে হইছে রাইট চিহ্ন দাও, ভুল হইলে ক্রস দিবা। তাহলে 10 মিলে করি কাজ, এখানে বেশি বা কম পাওয়াটা বড় কথা নয়, বুঝাটা বড় কথা। একটু বুঝি নাও, ব্যাখ্যাটা বুঝি নাও। এই 10 তো নিজে নিজে কাজটা করে, তাই না? 10 কাজটা নিজে নিজে করবে, এই জন্য 10 যেখানে আছে সেখানে ওটা হচ্ছে কর্তৃকারক, কারণ 10 কিন্তু নিজে নিজে কাজটা করতেছে, তাই না? আচ্ছা এবার দেখো জল পড়ে পাতা নড়ে, পাতা নড়তেছে সে নিজের কাজটা সম্পাদন করতেছে। জল পড়তেছে সে নিজের কাজটা সম্পাদন করতেছে, তার মানে কি কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। এটা হচ্ছে কর্তৃকারক। এই কথা বুঝছো? এগুলো একেবারে টপ লেভেলে, আমরা বলতে টপ 10 হ্যাঁ সেন্টেন্স ফর কেস। কথা বুঝছো? তাহলে জল পড়ে পাতা নড়ে, জল পড়া নিজে নিজে জল পড়তেছে, তাই না? পাতাটা তো নিজে নিজে নড়তেছে, তার মানে কি ওরা নিজেই কাজ সম্পাদন করতেছে, তার মানে সেটা হচ্ছে কর্তৃকারক। এটা বুঝছো তো? এটা হচ্ছে কর্তৃকারক। এবার দেখো সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা, তাহলে এই যে ঔষধ দেওয়া, ঔষধ লাগানো, আচ্ছা ঔষধ মনে করলে আমি লাগাচ্ছি, তাই না? তা ওষুধ লাগানো আমার কি উদ্দেশ্য, আমার কি কাজ। কথা বুঝছো? এটা আমার উদ্দেশ্য, কাজ বলে বলবো এটা আমার উদ্দেশ্য। তারপর এটা হচ্ছে কর্ম। কি কারক? কর্মকারক। এই কথা বুঝছো? আমি তো ওষুধ লাগাচ্ছি, তাই না? এটা আমার উদ্দেশ্য, ওষুধ লাগানো হচ্ছে আমার উদ্দেশ্য। তো এই যে এটা হচ্ছে কি বলতো কর্মকারক। কি কারক? কর্মকারক। এবার নিচের কোন বাক্যটিতে কর্মকারকের প্রথমা বিভক্তি হয়েছে? আচ্ছা এখানে আমরা একটু দেখি যে প্রথমা বিভক্তি, আচ্ছা খেয়াল রাখবা, বা প্রথমা বিভক্তি হচ্ছে কি আমাদের যে রুট ওয়ার্ড, মূল যে শব্দ, সেই শব্দের সাথে যদি কোনো কিছু যুক্ত না হয় তা সেটা হচ্ছে প্রথমা বিভক্তি। এক কথা বলছো? যেমন এখানে দেখো বাঁশি বাজে, বাঁশি বাজে। আচ্ছা দেখো এই বাঁশি কি নিজে নিজে বাজে? বাঁশি কেউ না কেউ বাজায়, তার মানে কি বাঁশি বাজা আমার উদ্দেশ্য, বাঁশি বাজা তার উদ্দেশ্য, বাঁশি বাজা তোমাদের উদ্দেশ্য, তার মানে এটা হচ্ছে কর্মকারক। আর বাঁশি, বাঁশির সাথে কি কোনো কিছু যুক্ত হয়েছে না? বাঁশি নিজে একটা হচ্ছে রুট ওয়ার্ড, সরি বাঁশি নিজে হচ্ছে একটা মূল ওয়ার্ড, রুট ওয়ার্ড মূল শব্দ। তাহলে এই শব্দের সাথে আর অন্য কোনো এতে এতে বা কোনো অব্যয়সূচক শব্দ এখানে যুক্ত হয়নি, তার মানে বাঁশি হচ্ছে শূন্য কারক, কর্মে শূন্য। তার মানে এটা হচ্ছে কি 3 নম্বর অ্যানসার, 6 নম্বর, তাই না? 6 3 নম্বর। কথা বলছে সবাই? বাঁশি তো নিজে নিজে বাজে না, বাজে কি? বাঁশিকে বাজাইতে হয়, তাই না? তা বাঁশিকে যেহেতু বাজাইতে হয় তাহলে বাঁশিটা হচ্ছে কর্মকারক, আর বাঁশি যেহেতু মূল শব্দ, ওর সাথে কোনো অব্যয়সূচক শব্দ যুক্ত নেই, সেহেতু বাঁশি হচ্ছে শূন্য বিভক্তি। এক কথা বলছো? আচ্ছা তাহলে বাঁশি, যারা বাঁশি বাজে দিচ্ছে তাদেরকে রাইট দাও, যারা বাঁশি বাজে দেয় না তাদেরকে ক্রস দাও। কথা বুঝছো? আচ্ছা এবার দেখো
ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেয়াল রাখবা, যদি খেলার নাম হয় সেটা কর্ম, আর যদি খেলার উপকরণ হয় তা সেটা হচ্ছে করণকার। কথা কি বুঝছো? যেমন ছেলেরা ব্যাট খেলে, ব্যাট কি কোনো খেলা না? ব্যাট হচ্ছে উপকরণ, ক্রিকেট খেলার উপকরণ হচ্ছে ব্যাট, হয় কি না? তো যদি ব্যাট হইতো তাহলে সেটা হয়তো কি বলতো? করণকারক। আর যদি ক্রিকেট খেলার নাম প্রকাশ পাচ্ছে সেহেতু এটা হচ্ছে কি বলতো? কর্মকারক। এক কথা বুঝছো? তাহলে ক্রিকেট খেলা ছেলেদের উদ্দেশ্য, তার মানে এটা হচ্ছে কর্মকারক। 7 নম্বর, এটা হচ্ছে কর্মকারক। এক কথা বুঝছো? কারক সম্পর্কে একবার সুস্পষ্ট নলেজ থাকা দরকার, তবেই কিন্তু আমরা এগুলোকে একবার করতে পারবো। এবার দেখো, অহংকার পতনের মূল। এই অহংকার হচ্ছে পতনের মূল। তাহলে অহংকারের দ্বারা পতন হয়, অহংকার পতনের মূল। এই ভালো দেখো, এই কোথা থেকে দেখো, অহংকারের মাধ্যমে পতন হয়, অহংকারের মাধ্যমে পতন হয়। তার মানে অহংকারটা হচ্ছে করণকারক। কি কারক? করণকারক। খেয়াল রাখবা, এটা হচ্ছে করণকারক। 8 নম্বর, করণকারক। করণকারক কথা বলছে সবাই? এখানে হয়তো অনেকে অপদান কারক দিয়ে থাকে, হ্যাঁ, হয়তো পতন, জাত, বিচ্ছিত, গৃহীত, দুর্গৃহীত, ভয়, তাই না? তো যাই হোক, এখানে অহংকার হচ্ছে করণকারক। কথা বলছে সবাই? আচ্ছা, এবার দেখো, শিকারী বিড়ালকে গোফে চেনা যায়। আচ্ছা, গোফ দ্বারা শিকারী বিড়ালকে চেনা যাবে। খেয়াল রাখবা, যে বিড়ালের গোফ বড় বড়, সেই বিড়াল তত বেশি খায়, তত বেশি শিকার করে। এ কথা বলছো তো? তার মানে কি, এই গোফের মাধ্যমে আমরা চিনবো যে কোনটা শিকারী বিড়াল। কথা বলছো তো? এই গোফের মাধ্যমে কিন্তু আমরা চিনবো, আর কোনো ভাবে চেনার ওয়ে নাই। কারণ বিড়ালের 4টা পা আছে, অন্য বিড়ালের 4টা পা থাকতে পারে, তাই না? কারণের সাথে মিল থাকতে পারে, কিন্তু যদি গোফ থাকে তাহলে বুঝতে পারবে সেটা শিকারী বিড়াল, ওর শিকার ধরে গোফ, তাই না? তার মানে কি, গোফের মাধ্যমে আমরা চিনবো যে কোনটা শিকারী বিড়াল। এক কথা বলছো? তাহলে এটা মাধ্যম হচ্ছে একটা মিডিয়া, একটা উপকরণ, তাই না? তার মানে এটা হচ্ছে কি বলতো? করণকারক। এই যে করণের এখন, হ্যাঁ, উপকরণ চলে এসেছে। হ্যাঁ, একটা উপকরণ, করণের এখন ধুম চলে আসছে, করণ, তাই না? আচ্ছা, তাহলে এটা দ্বারা করণকারককে বোঝানো হচ্ছে। এবার এর মানে বাঘের ভয়, এই যে দেখো, ভয় কোথায় আছে? ভয় দূরীভূত, বিচ্ছিত, গৃহীত, জাত, উৎপন্ন, হয় কিনা? এগুলো হচ্ছে অপাদান কারক। কি কারক? তারপরে খেয়াল রাখতে হবে যে বাঘের ভয়, এটা হচ্ছে অপাদান কারক। এই যে টপ 10 লেভেলের আমাদের হয়ে গেল অপাদান কারক। কথা বুঝছো সবাই? যে ভয় কোথায় যুক্ত থাকার কারণে আমরা অপাদানকে জয় করলাম। কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। তো এই হচ্ছে আমাদের টপ লেভেলের 10টি কেস থেকে নেওয়া গুরুত্বপূর্ণ সেন্টেন্স, তাই না?